use of laboratory. Number 1, যে কনসেপ্টটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মোলের কনসেপ্ট। সেটা হচ্ছে মোলের কনসেপ্ট দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে মোলের কনসেপ্টে তোমরা যে জিনিসটা দেখো সেটা হচ্ছে যে মোলের কনসেপ্টে ফার্স্ট অফ অল হচ্ছে এরকম, রিমেম্বার যে গ্রাম অ্যাটমিক ওয়েট of atom or gram molecular weight of molecule is called mole. তাহলে মোল হচ্ছে, এটা হচ্ছে মোলের শর্টেস্ট ডেফিনেশন। মোলের শর্টেস্ট ডেফিনেশন সেটা হচ্ছে গ্রাম অ্যাটমিক ওয়েট অফ অ্যাটম or gram molecular weight of molecule is called mole. That means 14 gram of nitrogen is 1 mole of nitrogen atom. 14 gram of nitrogen কি মিন করে? 1 mole of nitrogen atom মিন করে। আর 28 gram of nitrogen মিন করে 1 mole of nitrogen molecule. 1 mole of nitrogen molecule. ওকে, তাহলে ফলো করি আমরা যে কেন এটাকে বললাম যে গ্রাম অ্যাটমিক ওয়েট অফ অ্যাটম এন্ড গ্রাম মলিকুলার ওয়েট অফ মলিকিউল। অর্থাৎ অ্যাটমের মলিকুলার ওয়েট এন্ড মলিকুলার অ্যাটমের হচ্ছে অ্যাটমিক ওয়েট এন্ড মলিকুলার ওয়েট, এটাই হচ্ছে তোমার সিম্পলি মোল। এটাই হচ্ছে সিম্পল ভার্সন অফ মোল। এটাই হচ্ছে মোলের ভার্সন। রিমেম্বার, এটাই মোলের ভার্সন। তার মানে 14 গ্রাম কন্টেইন মানে এই 1 mole atom and 28 gram contain 1 mole molecule. ওকে, তখন এখন সায়েন্টিস্ট যে অ্যাভোগাড্রো সে কি করলো, ডিটারমিন করতে পসিবল হয়েছে তার, হি কুড ডিটারমিন যে 1 mole of substance, 1 mole of substance সেটা অ্যাটম হতে পারে, মলিকিউল হতে পারে, আয়ন হতে পারে, ইলেকট্রন হতে পারে, প্রোটন হতে পারে, সেটা আমি হইতে পারে, তুমি হইতে পারো, তোমারও 1 মোল মানে, জাবেদের 1 মোল মানে জাবেদের 6.023 10 to the power 23 জাবেদ। তো সবকিছুই 1 মোল দিয়ে বোঝানো যায়। তো 1 মোল সাবস্টেন্স মানে হলো 6.023 10 to the power 23। 1 মোল সাবস্টেন্স হচ্ছে গিয়ে নাম্বার হলো 6.023 10 to the power 23। 6.023 10 to the power 23 এটা হচ্ছে যে কোনো সাবস্টেন্সের 1 মোলের হচ্ছে গিয়ে তোমার 1 মোলের নাম্বার, 1 মোলের নাম্বার। এন্ড সেই কারণেই মোলের ডেফিনেশনটা তোমরা মেনশন করবে এইভাবে, the amount of substance that contain 6.023 10 to the power 23 number of atom, molecule or ions, মানে অর দেওয়া দরকার নাই, ions etc. is called mole. তোমরা ডেফিনেশন হিসেবে মোলের ডেফিনেশন এটা মেনশন করবা, ওইটা আইডিয়া। গ্রাম অ্যাটমিক ওয়েট হচ্ছে মোল, গ্রাম মলিকুলার ওয়েট হচ্ছে মোল, ওইটা হচ্ছে আইডিয়া। বাট দ্য অ্যামাউন্ট অফ substance that contains 6.023 10 to the power 23 number of atom, molecule, ions etc. is called mole, and this is the definition of mole. তোমরা মোলের ডেফিনেশন বলতে এটা মেনশন করবা, ঠিক আছে? কিন্তু গ্রাম অ্যাটমিক ওয়েট এন্ড গ্রাম মলিকুলার ওয়েট রিমেম্বার অলসো। আচ্ছা, দেখো তোমাকে যদি বলি যে ডিফারেন্স বিটুইন 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন, তোমরা একটু ইয়ে করো, 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন and 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন,
ডিফারেন্স বিটুইন 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন এন্ড 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন। তাহলে একবার বলেছি যে 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন, আরেকবার বলেছি যে 1 গ্রাম হাইফেন অ্যাটম নাইট্রোজেন। আমি বলেছি যে এই দুইটা ডিফারেন্স কি? ডিফারেন্স বিটুইন 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন এন্ড 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন, দুইটাই বলতেছি 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন। তো এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? এই দুটো ডিফারেন্স হচ্ছে যে যেটা 1 গ্রাম নাইট্রোজেন লিখছি, 1 গ্রাম নাইট্রোজেন অ্যাটম নাইট্রোজেন লিখছি, 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন লিখছি, এটার মানে হলো যে 1 গ্রাম নাইট্রোজেন অ্যাটম, এটার মানে হলো 1 গ্রাম নাইট্রোজেন অ্যাটম, অর্থাৎ নাইট্রোজেন অ্যাটম 1 গ্রাম, নাইট্রোজেন অ্যাটম 1 গ্রাম। আর যেটা 1 গ্রাম অ্যাটম নাইট্রোজেন বলছি, এটা হলো 14 গ্রাম নাইট্রোজেন অ্যাটম। দেখছো? তো 1 গ্রাম নাইট্রোজেন বললে পরে এটা বুঝায় শুধু 1 গ্রাম নাইট্রোজেনই বোঝায়, কিন্তু 1 গ্রাম হাইফেন অ্যাটম লিখলে ওটা বোঝায় 14 গ্রাম নাইট্রোজেন অ্যাটম। কেন? এই যে হাইফেনটা সেখানেও ছিল, ঠিক আছে? তাহলে এটা খুবই সিগনিফিকেন্ট, মনে রেখো। হ্যাঁ, 1 গ্রাম অ্যাটম হাইফেন দিলে বুঝবো ওটা 1 মোল বুঝায়, এই পুরোটা মানে 1 মোল বুঝায়। তো 1 মোল মানে কত? 14 গ্রাম না? তাহলে 1 গ্রাম অ্যাটম এভাবে দিলে কিন্তু সেটা 1 গ্রাম বুঝায় না, ওটা 14 গ্রাম বুঝায়, কারণ এটা 1 মোল। মোলের একটা সিকোয়েন্স তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা দিয়ে তোমরা ছোট ছোট প্রবলেম গুলো সলভ করে ফেলতে পারবা, ছোট ছোট প্রবলেম গুলো সলভ করে ফেলতে পারবা। তা হচ্ছে এরকম, 1 মোল CO2 অর্থাৎ 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট 44 গ্রাম CO2 equivalent 22.4 liter CO2 equivalent 6.023 10 to the power 23 CO2। এই সিকোয়েন্সটা জাস্ট মনে রাখো। 1 mole carbon dioxide equivalent 44 gram carbon dioxide equivalent 22.4 liter carbon dioxide equivalent 6.023 10 to the power 23 number of molecules। সিম্পল, ভেরি ভেরি সিম্পল থিং। তবে এটার একটা কন্ডিশন আছে, আবার এটা হচ্ছে at STP, এটা কন্ডিশন হচ্ছে at STP। আচ্ছা, এই সিকোয়েন্সটা মনে রাখলে সুবিধা কি? আসো, 1 ক্যালকুলেট number of molecule of CO2 in 1 gram। 2 number, calculate number of molecule of CO2 in 1 liter। Calculate amount of CO2 in gram at 1 liter CO2 বা in 1 liter CO2। Number 4, calculate mass of CO2। আচ্ছা, mass of CO2 বলতে calculate mass of 1 molecule of CO2। ফর এক্সাম্পল এগুলা। হ্যাঁ, দেখো তো কোনো প্রবলেম আছে কিনা। ফার্স্ট ওয়ান কি বলছে? The first one, they calculate the number of molecules of carbon dioxide in 1 gram। 44 গ্রামে নাম্বার অফ মলিকিউল, 44 গ্রামের নাম্বার অফ মলিকিউল, তাহলে 1 গ্রামে কত? সেকেন্ডটা
ক্যালকুলেট নাম্বার অফ মলিকিউল ইন 1 লিটার। 22.4 লিটারে এত, তো 1 লিটারে কত? ক্যালকুলেট অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন গ্রাম ইন 1 লিটার। 22.4 লিটার 44 গ্রাম, 1 লিটারে কত গ্রাম? Calculate mass of 1 molecule of CO2. 6.023 10 to the power 23, mass 44. So 1 molecule mass কত? Right? So that remember this sequence. এটা মনে রাখো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস না হয় অ্যামোনিয়া গ্যাস হোক, হাইড্রোজেন গ্যাস হোক, অন্য কোনো গ্যাস হোক, শুধু ম্যাসটা চেঞ্জ হবে। এখানে মলিকুলার ম্যাসটা চেঞ্জ হবে, আদার একই থাকবে, আদার পার্ট একই থাকবে। তো এই টাইপের ব্যাপারগুলো ইজিলি তোমরা সলভ করতে পারতেছো। দিস টাইপ ম্যাটার ইউ ক্যান সলভ ইজিলি। এখন এই মোলের সেম কনসেপ্টটা যদি তোমাকে কেমিক্যাল ক্যালকুলেশনে ইউজ করতে হয়, কেমিক্যাল ক্যালকুলেশনে ফর এক্সাম্পল ইউজ করতে হয়, এন্ড তোমাকে যদি এমন বলে যে হাউ মাচ মিলিলিটার অফ CO2 gas will be produced if 150 gram of 98% pure CO2 gas, pure limestone is heated. Follow karo. How much milliliter of CO2 gas will be produced if 150 gram of 98% pure limestone is heated? Limestone হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, and ক্যালসিয়াম কার্বনেট হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড এন্ড কার্বন ডাই অক্সাইড গ্যাস হয়। যেখানে ক্যালসিয়াম কার্বনেটের ম্যাস হচ্ছে 100 গ্রাম, কার্বন ডাই অক্সাইডের ভলিউম হলো এসটিপি তে 22.4 লিটার। অবশ্য বলে দিবে হাউ মাচ মিলিলিটার অফ CO2 গ্যাস এট এসটিপি। স্যার 150 না? না মানে এটার ইকুয়েশন এটা। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। এটা তো ইকুয়েশনের পার্ট। তাহলে ইকুয়েশনে ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে 22.4 লিটার। তাহলে 150 থেকে কত? কিন্তু প্রবলেম হচ্ছে 150 পুরোটা পিওর না, ওটা 98% পিওর। তাইলে তোমার পিওর অ্যামাউন্টটা বের করতে হবে। পিওর অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট কত? তোমার কথা হচ্ছে 100 তে কত পিওর? 98। তাহলে 150 তে কত? 147। and then you can say 100 গ্রাম থেকে 22.4 লিটার, তাহলে 1 গ্রাম থেকে কত? 22.4 বাই 100, তাহলে 147 গ্রাম যদি হয় তাহলে কত হয়? 22.4 147 বাই 100। 22.4 into 147 by 100, 32.92 লেখা যায়। এত লিটার বাট চাইছে তো মিলিলিটারে, তাহলে 32.93 ইন্টু 10 কিউব মিলিলিটার, বাস অ্যান্সার ডান। তাহলে কেমিক্যাল ক্যালকুলেশনও এই মোলের কনসেপ্টের যে সিকোয়েন্সটা বলে দিছি সেই সিকোয়েন্সেই, মানে ওই সিকোয়েন্স মেনটেন করেই করা পসিবল।
তো এই যে ক্যালকুলেশন গুলো ইউজ টু হয়ে যাওয়া লাগে। আচ্ছা, মোল ক্যালকুলেশন অফ সলিউশন, মোল ক্যালকুলেশন করতে হবে সলিউশনের, বা মোল ক্যালকুলেশন অফ সলিউট ইন সলিউশন, মোল ক্যালকুলেশন অফ সলিউট ইন সলিউশন, মোল ক্যালকুলেশন অফ সলিউট ইন সলিউশন, অর্থাৎ সলিউশনে কোনো সাবস্টেন্সের মোল ক্যালকুলেট করতে হবে। Suppose to say you are given 60 milliliter 0.15 molar NaOH, 60 ml 0.15 molar এর সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখন বলা হচ্ছে যে N সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের কত মোল প্রেজেন্ট আছে দিস সলিউশনে, হাউ মাচ মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। সেক্ষেত্রে তুমি ইউজ করবা C ইন্টু ভি ফর্মুলা, N equal to C into V formula, N equal to C into V, C হচ্ছে 0.15, C হলো কনসেন্ট্রেশন যেটা হচ্ছে this is 0.15, into V হচ্ছে 60 by 1000, V হচ্ছে this 60, কিন্তু এই C আর V হচ্ছে C হলো মোল পার লিটার, C হচ্ছে মোল পার লিটার আর V হলো লিটার, C হচ্ছে মোল পার লিটার আর V হচ্ছে লিটার। তাহলে পার লিটার আর লিটার কাটা গেলে কি থাকে, মোল না? তাহলে N equal to কি, মোল না? N equal to মোল। তাহলে আসছে কি করে দেখছো? কারণ C হলো মোল পার লিটার আর V হলো লিটার, তো লিটার লিটার কাটা গেলে কি থাকে, মোল। তাহলে N equal to মোল, কারেক্ট। তাহলে এইটা এই ভিটা লিটারে, লিটারে হলে লিটারে কনভার্ট করে নিতে হবে, লিটার হলে লিটারে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, 0.15 ইন্টু 60/1000, তাহলে এটা মোলের হিসেবে আছে 9 ইন্টু 10⁻³ মোলের হিসেবে এটা আছে 9 ইন্টু 10⁻³ মোল, এই হচ্ছে মোলের ভ্যালু। তাহলে এইভাবে একটা সলিউটের মোল কেমন ডিটারমিন করবা, সলিউটের মোল ডিটারমিনেশনের জন্য দিস ওয়েতে। হ্যাঁ, তাহলে তোমাকে যদি এরকম সলিউশন দিয়ে বলে যে হাউ মাচ মোল সলিউট ইজ প্রেজেন্ট হিয়ার, হাউ মাচ মোল, তাহলে মোলের সেই ক্ষেত্রে ফর্মুলা হলো N equal to CV। এরপরে টপিক হচ্ছে মোলারিটি, টপিক হচ্ছে মোলারিটি। তো মোলারিটি যেটা, এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মোলার কনসেন্ট্রেশন। এটা তো স্যার, এটা তো 9 10 এ ছিল। হ্যাঁ ছিলই তো, আগের যা পড়াইছি ওটারও অনেকটাই ছিল। তো মোলারিটি যেটা মোলার কনসেন্ট্রেশন, মোলারিটি যেটা হচ্ছে মোলার কনসেন্ট্রেশন, মোলারিটি অর মোলার কনসেন্ট্রেশন। তো এই মোলারিটি বা মোলার কনসেন্ট্রেশনের আইডিয়াটা কি, এটা হচ্ছে এরকম যে দ্য অ্যামাউন্ট অফ মোল অফ সাবস্টেন্স that is dissolved, the amount of mole of substance, the amount of mole of substance that is dissolved, অর্থাৎ dissolve হয়ে আছে অলরেডি, the amount of mole of substance that is dissolved per liter solution is called molarity, is called molarity. So this is the definition of molarity or molar concentration, molarity or molar concentration। এই জন্য এটার ইউনিট হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার, ইউনিট অফ মোলারিটি হচ্ছে মোল পার লিটার। তো তবে এটার অ্যান্সারে হ্যাঁ এমনটা হবে যে তোমার এটা ক্যাপিটাল এম দিয়েও কি করতে পারে,
ডিনোট করতে পারে, মোল পার লিটার ইনস্টিডে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করতে পারে, মোল পার লিটার ইনস্টিডে ক্যাপিটাল এম, মোলার। তো এটা হচ্ছে মোলারিটি ডেফিনেশন। ফর এক্সাম্পল, এটা একটা সলিউশন যেখানে ধরো তোমার 250 মিলিলিটার একটা সলিউশন, যার মধ্যে 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রেজেন্ট আছে। 250 মিলিলিটারে 2.65 গ্রামে সোডিয়াম কার্বনেট প্রেজেন্ট, 250 ml 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রেজেন্ট। তো বলা হলো যে এই সলিউশনের কনসেন্ট্রেশন ডিটারমিন করতে, মোলারিটি ডিটারমিন করতে। তো এটার জন্য বেটার অপশন হচ্ছে গিয়ে ফর্মুলা ইউজ করা, 1000 W/mv। ফর্মুলাটা হচ্ছে 1000 W/mv, 1000 W/mv, যেখানে 1000 এর 1000 W এর ভ্যালু 2.65, m এর ভ্যালু 106, m এর ভ্যালু 106। শোনো, তোমরা যদি এক্সপার্ট লেভেলে আসতে চাও, এক্সপার্ট লেভেলে আসার কয়েকটা হিন্টস বলে দেই। এক্সপার্ট লেভেলে আসার হিন্টস হলো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ম্যাস 40, সালফিউরিক অ্যাসিডের ম্যাস 98, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ম্যাস 36.5, সোডিয়াম কার্বনেটের ম্যাস হচ্ছে 106। এটা যে ধরো সবসময় মাথার মধ্যে যা থাকে, অল টাইম যার মাইন্ডে এটা থাকে যে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 40, সালফিউরিক অ্যাসিড 98, হাইড্রোক্লোরিক অ্যাসিড 36.5, সোডিয়াম কার্বনেট 106, তাহলে বুঝবা যে তোমরা এক্সপার্ট লেভেলে আছো। এগুলা ওই যে বসে বসে ক্যালকুলেশন করে করে তারপরে বসাবা, সেই জন্য তুমি যদি ওয়েট করো, 106 সোডিয়াম কার্বনেট আর ভলিউম হচ্ছে 250, আনসার আসবে 0.1 and 0.1 মোলার। অ্যান্সারটা হচ্ছে 0.1 মোলার। স্যার মিলিলিটার কি লিটারে নিতে হবে না? এইখানে নিতে হবে না, কারণ ওই যে 1000 ব্যবহার করছো না। আচ্ছা, হ্যাঁ 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 স্যার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার কি মোলারিটি ডেফিনেশন এন্ড ছোট একটা ক্যালকুলেশন, মোলারিটি ডেফিনেশন এন্ড স্মল একটা ক্যালকুলেশন। বলা হইলো যে 10% সোডিয়াম কার্বনেট সলিউশন, 10% সোডিয়াম কার্বনেট সলিউশন বলা হলো, এটার মোলারিটি কত? তবে 10% এর পাশে ব্র্যাকেটে W/V লেখা থাকবে, অনেক সময় থাকবে অনেক সময় থাকবে না। W/V মেনশন থাকতেও পারে নাও থাকতে পারে, আমি বলে দিচ্ছি, তবে ম্যাক্সিমাম সময় থাকে। W/V মেনশন করলে কি বোঝায়? এটা W/V বলতে বোঝায় যে এটা হচ্ছে 10% মানে 100 মিলিলিটারে 10 গ্রাম, 100 মিলিলিটারে 10 গ্রাম, 100 মিলিলিটারে 10 গ্রাম। তাহলে কি হলো? 100 মিলিলিটারে 10 গ্রাম, তার মানে কি ম্যাস আপন ভলিউম, ম্যাস আপন ভলিউম, এটাই W/V এর মানে। এটা নিয়ে তোমার হেডেক নাই, জাস্ট মেনশন করা থাকবে। 10% সোডিয়াম কার্বনেট দেখে তুমি ক্যালকুলেশনে যাবা, and same formula, S is equal to 1000 W/mv, S is equal to 1000 W/mv, যেখানে W হচ্ছে গিয়া এই 10 আর M হচ্ছে 106 আর V হচ্ছে 100 ধরতে হবে, 100। তো পার্সেন্টেজ থাকলেই, উইদাউট আর্গুমেন্ট, পার্সেন্টেজ থাকলেই 100 ধরতে হবে, ওটা পার্সেন্টেজ থাকলেই ওটা 100 ধরতে হবে। আসবে 0.943 মোলার, 0.943 molar is the answer here, 0.943 molar answer here। তো অনেকে পার্সেন্টেজের ফর্মুলাটাকে সংক্ষেপ করে দেয়, মানে একটু শর্ট করে দেয়, কি বলে যে পার্সেন্ট থাকলে ফর্মুলাটা হলো 10 W/mv, হ্যাঁ 10 W/mv, কথা বুঝছো না? অর্থাৎ পার্সেন্টেজে দেওয়া থাকলে ফর্মুলাটাকে শর্ট করে দেয় যে S is equal to 10 W/mv, 10 W/mv কে, সরি ভি এরও তো দরকার নেই, শুধু 10 W/m, শুধু 10 W/m, S is equal to 10 W/m না, তখন এটা তো 1000 তখন ফিক্স, ওই 100 ও তো ফিক্স। তাহলে তোমার কাজ হচ্ছে W আর M এর ভ্যালু বসানো,
ঠিক না? তাহলে 10W/m বলা যায় না? কিন্তু আমি এটা অ্যাডভাইস করি যে দরকার নেই, আর বাড়তি একটা জিনিস মনে রাখার দরকার নেই। এটাই করো, অসুবিধা কি? ওইটা শর্টকাট আর কি। S is equal to 10W/m পার্সেন্টেজ থাকলে, পার্সেন্ট থাকলে 10W/m। আর এটার মধ্যে বসাইলে জাস্ট তোমাকে ভিও বসাইতে হবে, 1000ও বসাইতে হবে, এই জাস্ট, আর কিছু না। তাহলে এই ফর্মুলাতেই থাকো। তাহলে ফর্মুলাটা হলে পার্সেন্টেজ হলে কি করলা, ডব্লিউ জায়গায় হচ্ছে পার্সেন্টেজ ভ্যালুটা, আর নিচে ভলিউমের জায়গায় 100 ইউজ করতেই হবে কম্পালসারি। ইভেন ইভেন মনে করো এই সলিউশনের একটা ভলিউম আছে 25 ml, ইভেন এই সলিউশনটার ভলিউম আছে মনে করো 25 ml এর, কিন্তু তারপরেও মোলারিটি ক্যালকুলেট করতে হবে কি দিয়ে? 100 দিয়ে। মোলারিটি ক্যালকুলেট করতে হবে কি দিয়ে? 100 দিয়ে। কেন? বিকজ 10% দিয়ে সে বুঝিয়ে দিচ্ছে যে 100 ml এ 10 গ্রাম, তাহলে 25 ml এ সেভাবেই আছে। 100 ml এ 10 গ্রাম, তাহলে 25 ml এ সে ওইভাবেই আছে। তো আমি 10% ধরে যে মোলারিটি বের করবো 25 এর মধ্যে সেই মোলারিটি থাকবে। এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলে দেই, ওকে, তুমি যদি মনে করো যে একটা সলিউশনের 100 ml এর 0.5 মোলার একটা সলিউশন, 100 ml এর 0.5 মোলার একটা সলিউশন, তার থেকে তুমি যদি 10 ml সলিউশন নাও তার থেকেই, তাহলে সেটার মোলারিটি কত থাকবে? 0.5ই থাকবে। তার মোলারিটি কত থাকবে? 0.5ই থাকবে। এটা অনেকটা এরকম যে তুমি মনে করো ধরো এক গ্লাস সিরাপ তৈরি করছো কোনো একটা, সুগার দিয়ে হোক সল্ট দিয়ে হোক। এখন তুমি এভরি স্পুনে একই টেস্ট পাবা না, এভরি স্পুন প্রতি চামচে তোমাকে একই একই দিবে না, টেস্ট দিবে না, একই টেস্ট দিবে প্রত্যেকটা স্পুনে। তার মানে প্রত্যেকটা স্পুনে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন সেম। তাহলে 100 ml 0.5 মোলার থেকে যদি তুমি পিক করো 10 ml এর 10 ml সলিউশন, তাহলে তার মধ্যেও সেই 0.5ই থাকবে সে মোলারে। তাহলে আমি 10% এর রেসপেক্টে যে মোলারিটিটা বার করবো সেটা 25 এর মধ্যেও থাকবে। অর্থাৎ 100 এ 10 গ্রাম আছে, 25 এ ঠিকই 2.5 তার ধরো 4 ভাগের 1 ভাগই আছে। তাহলে ব্যাপারটা সেরকম। তাহলে পার্সেন্টেজ থাকলে ক্যালকুলেশনে ভলিউমটা ফিক্স, সেটা হচ্ছে 100। তাহলে এই হচ্ছে মোলারিটি ক্যালকুলেশন। তো মোলারিটি ক্যালকুলেশন করলে পরে তোমার এই দুইটা অপশন। এবার আসো স্ট্যান্ডার্ড সলিউশন। স্ট্যান্ডার্ড সলিউশন, স্ট্যান্ডার্ড সলিউশন কি? ঠিক আছে, স্ট্যান্ডার্ড সলিউশন কি? আচ্ছা, স্ট্যান্ডার্ড সলিউশনে যাওয়ার আগে আরেকটা ছোট্ট শেয়ার না করে পারতেছি না, আমি একটু চাচ্ছি না তোমাদেরকে ওইটা থেকে আমি ইয়ে করি, একটু ওই জায়গাটা তো হয়ে আসি। সেটা হচ্ছে যে একটা ছোট্ট কোশ্চেন হবে, অনেক সময় হতেও পারে, সেটা মোলারিটি ডিপেন্ডস অন টেম্পারেচার। মোলারিটি ডিপেন্ডস অন টেম্পারেচার এক্সপ্লেন করতে হলো, মনে করো মোলারিটি ডিপেন্ডস অন টেম্পারেচার, তার মানে হচ্ছে যে টেম্পারেচার চেঞ্জ হলে মোলারিটি চেঞ্জ হতে পারে, টেম্পারেচার চেঞ্জ হলে মোলারিটি চেঞ্জ হতে পারে। টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মোলারিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এর কারণটা দেখানো হয় যে যেহেতু মোলারিটি হচ্ছে মোল পার লিটার, মোলারিটি হচ্ছে মোল পার লিটার, তো মোলারিটি হচ্ছে মোল পার লিটার, যেটা হচ্ছে গিয়া কোন ফর্মে আছে? W/V ফর্মে। তো যত কনসেন্ট্রেশন W/V ফর্মে থাকে সবই টেম্পারেচার ডিপেন্ড করে। যে সলিউশন গুলা W/V ফর্মে থাকে সেগুলো টেম্পারেচার ডিপেন্ডেন্ট, কারণ টেম্পারেচার চেঞ্জ হলে ভলিউম চেঞ্জ হয়, টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে ভলিউম চেঞ্জ হয়। তো দ্যাট যেগুলো তোমার হচ্ছে গিয়ে ভলিউম ওরিয়েন্টেড বা যেগুলো ভলিউমের সাথে রিলেটেড, ওই সব কনসেন্ট্রেশন গুলাই টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তো মোলারিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মোলারিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট এই কারণে। তো যদি আমার একটা এমসিকিউ আসে যে হুইচ অফ দ্য ফলোইং ডিপেন্ডস অন টেম্পারেচার, তাহলে অপশনে মোলারিটি থাকলে তাহলে অপশন মোলারিটি কারেক্ট হবে। তবে তোমাদেরকে এটাও বলে রাখি যে আরো কিছু রকম কিছু কনসিডারেশন আছে যেগুলার এখন আইডিয়া দিব না, এটা সেকেন্ড পেপারে গেলে দিব, শুধু এখন জেনে রাখার জন্য বলতেছি। একটা কনসিডারেশন আছে যেটা বলে মোলালিটি।
মোলালিটি। সো মোলালিটিটা হলো ডব্লিউ বাই ডব্লিউ, মোলালিটিটা হচ্ছে ডব্লিউ বাই ডব্লিউ, মোলালিটি যেটা এটা ডব্লিউ বাই ডব্লিউ, এন্ড যেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট না, এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। তারপর তোমার ধরো পার্সেন্টেজ ডব্লিউ বাই ভি, তাহলে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কিন্তু যদি আবার পার্সেন্টেজ ডব্লিউ বাই ডব্লিউ হয় তাহলে টেম্পারেচার ডিপেন্ডেন্ট না। তাহলে মোলারিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মোলারিটি না, মোলালিটি না। ডব্লিউ বাই ভি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, ডব্লিউ বাই ডব্লিউ পার্সেন্টেজ হলে কি না, টেম্পারেচার ডিপেন্ডেন্ট না, টেম্পারেচার ডিপেন্ডেন্ট না, রিমেম্বার। তো দ্যাট আরেকটা টার্ম আছে জেনে রাখো আজকের জন্য, সেটা হচ্ছে নর্মালিটি। ওটা হচ্ছে নর্মালিটি, আর নর্মালিটি হলো ডব্লিউ বাই ভি টাইপের, নর্মালিটিটাও ডব্লিউ বাই ভি টাইপের। তাহলে নর্মালিটি ডব্লিউ বাই ভি টাইপের, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। মোলারিটি হচ্ছে তোমার টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এখন একটা মাল্টিপল কম্বিনেশন মেক করে দেই। ধরো বললো যে টেম্পারেচার ডিপেন্ডস অন টেম্পারেচার, ডিপেন্ডস অন টেম্পারেচার। অপশন 1 মোলারিটি, অপশন 2 মোলালিটি, অপশন 3 নর্মালিটি। বুঝছো, চমৎকার একটা মাল্টিপল কম্বিনেশন। ডিপেন্ডস অন টেম্পারেচার, মোলারিটি, মোলালিটি, নর্মালিটি। তাহলে এটা কোন ফর্মে, এটা কোন ফর্মে থাকে? মোলারিটি এটা ডব্লিউ বাই ভি, যেটা মোলালিটি এটা ডব্লিউ বাই ডব্লিউ, আর যেটা নর্মালিটি এটা হচ্ছে ডব্লিউ বাই ভি। সো দ্যাট টেম্পারেচার ডিপেন্ডেন্ট হচ্ছে কোনটা কোনটা, 1 and 3। তাহলে হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট বললে 1 and 3, আনসার 1 and 3 জেনে গেলা। ওকে, এবার আসো স্ট্যান্ডার্ড সলিউশন। স্ট্যান্ডার্ড সলিউশন, স্ট্যান্ডার্ড সলিউশন, স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে concentration of whose solution is known is called standard solution. Standard solution. Concentration of which solution is known is called standard solution. Concentration of which solution is known is called standard solution. ধরো এইটা একটা জার, যেটার মধ্যে ধরো 50 ml এর 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্ট। আরেকটা জার দেখানো আছে যে যেটার মধ্যে বলা হলো যে 2 গ্রাম 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্ট। আরেকটা জারে বলা রইলো যে 5% 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্ট। থ্রি ডিফারেন্ট হচ্ছে ওরিয়েন্টেশন, থ্রি ডিফারেন্ট হচ্ছে এক্সপ্রেশন বা থ্রি ডিফারেন্ট হচ্ছে জার। তাহলে একটাতে 50 ml 0.1 মোলার, আরেকটাতে 2 গ্রাম 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, আরেকটাতে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড আর 25 ml। বলা হচ্ছে যে সাপোজ টু সে যে এর মধ্যে তোমার হচ্ছে কোনটা স্ট্যান্ডার্ড সলিউশন বা কোনটা স্ট্যান্ডার্ড সলিউশন। অ্যাকচুয়ালি এটাও স্ট্যান্ডার্ড, এটাও স্ট্যান্ডার্ড, এটাও স্ট্যান্ডার্ড। এখানে তিনটে স্ট্যান্ডার্ড, এখানে তিনটে স্ট্যান্ডার্ড। আসো বলতেছে কনসেন্ট্রেশন অফ সলিউশন ইজ নোন ইজ কল্ড স্ট্যান্ডার্ড সলিউশন। এখন এটা 0.1 মোলার বলা আছে, তো এটা তো নোন, এটা নোন, তো এটা স্ট্যান্ডার্ড। এখন মনে হতে পারে যে এটা নোন না, আসলে এটাও নোন। কিভাবে নোন? অর্থাৎ এটা তার হিডেন না, যে 2 গ্রাম 25 ml এটা তার হিডেন না, অর্থাৎ এটাও এক হিসেবে নোন। হয়তো নোনটা কি যে তুমি ডিরেক্ট জানতেছো না, ক্যালকুলেশন করে নিতে পারতেছো, বাট আমি কখন একটা সলিউশন স্ট্যান্ডার্ড বলতে পারবো না।
যখন শুধু সোডিয়াম হাইড্রোক্সাইড বলা আছে তাহলেও স্ট্যান্ডার্ড বলতে পারবো না, আর 25 ml বলা আছে তাও বলতে পারবো না, অর্থাৎ শুধু নাম বলা আছে তাও আমি বলতে পারবো না যে এটা স্ট্যান্ডার্ড সলিউশন। আর ভলিউম মেনশন করা আছে বা ভলিউম শো করা আছে তাও আমি বুঝতে পারবো না যে এটা স্ট্যান্ডার্ড সলিউশন। কথা বুঝতে পারছো? তার মানে যখন এইরকম ব্ল্যাঙ্ক হচ্ছে গিয়ে ইনফরমেশন, যেটাতে মানে কোনো ক্লু নাই, এইরকম ক্লুলেস হলে পরে তোমার হচ্ছে গিয়া ওটা হবে শুধুমাত্র স্ট্যান্ডার্ড না। তাহলে মোলারিটি যদি দেওয়া থাকে অথবা এমন ইনফরমেশন থাকে যেটা দিয়ে মোলারিটি জানা যাবে, সেটাই হলো স্ট্যান্ডার্ড সলিউশন। যেটা দিয়ে মোলারিটি জানা যাবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। কারণ হচ্ছে কি, কারণটা হচ্ছে আমরা তোমার কোন একটা সলিউশনের কনসেন্ট্রেশন ডিটারমিন করবার জন্য স্ট্যান্ডার্ড সলিউশন ইউজ করি, অন্য কোন একটা সলিউশনের কনসেন্ট্রেশন ডিটারমিন করার জন্য, অর্থাৎ কোন একটা সলিউশনের কনসেন্ট্রেশন আননোন, কোন একটা সলিউশনের কনসেন্ট্রেশন আননোন সেটা করবার জন্য আমরা স্ট্যান্ডার্ড সলিউশন ইউজ করি সেটার জন্য। তো আমাকে যদি এইটা বলে যে মোলারিটি কত, তার জন্য কি আমাকে কোনো এক্সপেরিমেন্ট করতে হবে? করতে হবে না, বিকজ আমি ক্যালকুলেশন করে বলে দিতে পারবো। এইটার মোলারিটি কত, তার জন্য কি আমাকে কোনো এক্সপেরিমেন্ট করতে হবে, কোনো এক্সামিন করতে হবে? করতে হবে না, কারণ আমি এটা ক্যালকুলেশন করে বলে দিতে পারবো। তো দ্যাট এই সবই হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। আর যেটার মধ্যে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে কনসেন্ট্রেশন কি, সেটাই তখন শুধুমাত্র স্ট্যান্ডার্ড সলিউশন না। তো এখন এই যে স্ট্যান্ডার্ড সলিউশন গুলো আছে, স্ট্যান্ডার্ড সলিউশনে কতগুলো আবার মানে রিকগনাইজ আছে, কতগুলো খুব তোমার হচ্ছে খুব ফ্যামিলিয়ার কিছু সলিউশন আছে, সেগুলো তোমরা কিছু কিছু জানো। নাম্বার 1 হলো মোলার সলিউশন, যার নাম্বার হচ্ছে 1 হলো মোলার সলিউশন। তো হোয়াট ইজ মোলার সলিউশন? শুধু মোলার সলিউশনের ডেফিনেশনটা বলতেছি যে দ্য সলিউশন, তার মানে মোলার সলিউশন হচ্ছে একটা সলিউশন, দ্য সলিউশন ইন হুইচ 1 mole of solute is soluted per liter solution is called molar solution. তার মানে কি যে পার লিটারে এই আবার কে জায়মা মাহমুদ, কোথায় আবার জায়মা মাহমুদ, এই দিয়ে আচ্ছা যাই জয়েন করো। তো মোলার সলিউশনের ডেফিনেশন হচ্ছে এটা যে দ্য সলিউশন ইন হুইচ 1 mole solute is soluted, 1 mole solute is soluted পার লিটারে, পার লিটারে যদি 1 mole ডিজলভ থাকে তাহলে সেটা মোলার সলিউশন, তাহলে সেটা মোলার সলিউশন। পার লিটারে। তো ফলো করো যে এটা একটা সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এর সলিউশন, NaOH সলিউশন। তাহলে 1 লিটার মানে 1000 ml, 1 লিটার হলে 1000 ml, তাহলে 1000 ml এ যদি 40 গ্রাম প্রেজেন্ট থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে সেটা মোলার সলিউশন। NaOH যদি 100 ml এ 4 গ্রাম ডিজলভ থাকে তাহলে মোলার সলিউশন। যদি 250 ml একটা সলিউশন সাপোজ, তার মধ্যে 16 গ্রাম ডিজলভ থাকে তাহলেও সেটা মোলার সলিউশন। টু ফিফটিতে 16 দেখি তো, হ্যাঁ হ্যাঁ 100 এ 4, তাহলে 250তে 250তে না 10 গ্রাম, সরি 10 গ্রাম 250তে, তাহলে 1000 ml এ 40 গ্রাম যে কনসেন্ট্রেশন, 100 এ 4 গ্রাম
and 250 তে 10 গ্রাম, এই সবগুলো সলিউশন কি ইকুইভ্যালেন্ট। all the solutions over here are equivalent। এখানে যতগুলো সলিউশন আছে সবগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট সলিউশন। কিসের ইকুইভ্যালেন্ট? মোলারিটির ইকুইভ্যালেন্ট। দ্যাট মিন্স all solutions are same in molarity, অর্থাৎ মোলারিটি মানে প্রত্যেকের মোলারিটি হচ্ছে 1। তাহলে যেটা মোলার সলিউশন সেই সলিউশনের মোলারিটি কত? ওই সলিউশনের মোলারিটি ইজ ইকুয়াল টু 1 মোলার। তাহলে এটা হচ্ছে মোলার সলিউশনের আইডিয়া। দিস ইজ দ্য আইডিয়া অফ মোলার সলিউশন, রিমেম্বার। স্যার আরেকবার বলেন না। মানে কোন জায়গাটা বলবো? তো ইকুইভ্যালেন্ট জায়গাটা। ও আচ্ছা আচ্ছা, মুছে ফেলি। আচ্ছা যাই হোক, বুঝো সেটা হলো গিয়া মানে এই ধরো যে প্রথম সলিউশনটা ছিল ফার্স্ট, ওইটার মোলারিটি ক্যালকুলেট করলে 1000 W/mv দিয়ে যদি করতা, তাহলে ফর্মুলার 1000 W এর জায়গায় ছিল 40, m এর জায়গায় হলো 40 এন্ড v এর জায়গায় 1000ই ছিল। তাহলে সব কেসে সেটা কি থাকতো? 1 মোলার। সেকেন্ড টাইম যদি বের করতে চাইতা তাহলে লিখতা 1000 ওই লিখতা হচ্ছে W এর জায়গায় 4, m এর জায়গায় 40 আর v এর জায়গায় লিখতা তখন 100, তাও আসতো 1। থার্ডটা করতে যেটা 1000 এর 1000 W এর জায়গায় তখন 10, m এর জায়গায় 40 এন্ড v এর জায়গায় ছিল 250, তাহলেও আসতো 1। তার মানে কি? all are equivalent, all are equivalent, understood? জি স্যার। Now if I ask you a question, explain molar solution is a standard solution, তোমাকে এক্সপ্লেইন করতে বললাম যে মোলার সলিউশন ইজ আ স্ট্যান্ডার্ড সলিউশন, এক্সপ্লেইন। মোলার সলিউশন ইজ আ স্ট্যান্ডার্ড সলিউশন, এক্সপ্লেইন। ইউ শুড know how to explain this because you are already know যে কি যে কনসেন্ট্রেশন যদি জানা থাকে তাহলে সেটা স্ট্যান্ডার্ড সলিউশন। so you are supposed to give a solution which named যে মোলার সলিউশন। মনে করো কোন একটা সলিউশনের বডিতে লেখা আছে যে মোলার সলিউশন, তাহলে কি তুমি জানো না যে ওই সলিউশনের মোলারিটি কত? 1 মোলার। তাহলে তো এই সলিউশনটার মোলারিটি নোনই হয়ে গেল, জানাই তো হলো। তাহলে ইট মাস্ট বি এ স্ট্যান্ডার্ড সলিউশন, ইট মাস্ট বি আ স্ট্যান্ডার্ড সলিউশন। তাহলে মোলার সলিউশন ইজ স্ট্যান্ডার্ড সলিউশন, মোলার সলিউশন ইজ আ স্ট্যান্ডার্ড সলিউশন। যে সলিউশনের মোলারিটি জানা থাকে সেটা যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে এটাও স্ট্যান্ডার্ড সলিউশন। এরকম তোমার ডিফারেন্ট টাইপ আরো আছে। ফর এক্সাম্পল তোমরা জানো যে একটা আছে ডেসিমোলার সলিউশন। ঠিক মোলারের যেরকম ডেসক্রিপশন দিছি চাইলে ডেসিমোলারেরও ইকুয়াল ডেসক্রিপশন দেওয়া পসিবল ছিল। তাহলে ডেসিমোলার সলিউশনের মোলারিটি শুধু জেনে রাখো 0.1 মোলার। ডেসিমোলার সলিউশন 0.1 মোলার and it is also standard solution, it is also standard solution. Semimolar solution 0.5 molar, centimolar solution 0.01 molar, millimolar solution 0.001 molar. তাহলে they are the different types of solution and all of them standard solution. So and they are depends on temperature also. এরা কিন্তু temperature dependent because এটা তো molarity, এটা molarity, so that molar solution also depends on temperature. What is the significance of standard solution? যেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে যাব, আজকে ওটাতে যাব না ঠিক,
Suppose hydrochloric acid and sodium hydroxide react together and produce sodium chloride plus H2O. সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে রিঅ্যাকশন হলে সোডিয়াম ক্লোরাইড এন্ড ওয়াটার প্রোডিউস করে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল আর হাইড্রোক্লোরিক অ্যাসিডেরও 1 মোল কি করে? নিউট্রালাইজ করে একটা আরেকটাকে। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোলের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি হয়? 1 মোলের রিঅ্যাকশনই হবে। তাহলে এটার 1 মোলের সাথে এটার 1 মোল রিঅ্যাকশন করে, তার মানে এটার 40 গ্রামের সাথে এর 36.5 গ্রাম রিঅ্যাকশন করে, দ্যাট মিন্স নিউট্রালাইজ হয়। তাহলে তারা সবসময় এই প্রপোর্শনেই তো কি হবে, তারা এই রেশিওতে এই প্রপোর্শনের মধ্য দিয়েই তারা কি হবে, সবসময় একটা আরেকটাকে নিউট্রালাইজ করবে। তাহলে আমরা যদি কোনোভাবে কোনো একটা সলিউশনের মোলারিটি জানি, ধরো SB, দ্যাট মিন্স এর মোলারিটি জানা আছে, তাহলে এই এর মোলারিটিটা বের করতে হতে পারে, এটা পসিবল হবে বের করা, এটা পসিবল হবে বের করা। দ্যাট টাইম এটা যেটা নোন, মনে করো এটা 0.1 মোলার, এটা নোন, তো এটা স্ট্যান্ডার্ড। আবার এমন হতে পারে যে এইটাই নোন, এটা ডিটারমিন করতে হতে পারে, তাও পসিবল বের করা, তাও পসিবল বের করা। তো তখন এইটা স্ট্যান্ডার্ড। তার মানে সব সাবস্টেন্সই কি হইতে পারে? স্ট্যান্ডার্ড হইতে পারে। যে কোনো সাবস্টেন্সই কি হইতে পারে? যে কোনো রিঅ্যাকশনের মধ্যেই তোমার এমন না যে অ্যাসিড বেজ রিঅ্যাকশন, এমন না যে অ্যাসিড বেজ রিঅ্যাকশন, যে কোনো রিঅ্যাকশন। এমনকি মনে করো তোমার কার্বনের সাথে অক্সিজেন রিঅ্যাকশন করে কার্বন ডাই অক্সাইড হইছে, এখানে 12 গ্রাম কার্বনের সাথে 32 গ্রাম অক্সিজেনের রিঅ্যাকশন হবে। তুমি যত কার্বন অ্যাড করো না কেন আর যত কম বেশি অক্সিজেন অ্যাড করো না কেন, তারা সবসময় এই 12:32 তে রিঅ্যাকশন করবে। যদি কোনোটা কম বেশি থাকে তাহলে সেটা লেফট ওভার। তার মানে ইকুয়েশন যা তোমরা করতেছো সেই ইকুয়েশনটা একটা যে রিঅ্যাকশনটা করতেছো সবসময় তারা ওই প্রপোর্শনে ওই রিঅ্যাকশন ওইভাবেই হবে সবসময়। তো যাই হোক, বললাম ল্যাবরেটরিতে আমরা যে সাবস্টেন্স গুলো ইউজ করবো, এই সাবস্টেন্সের যে কোনোটাই কি হতে পারে? স্ট্যান্ডার্ড হতে পারে। তো এই কারণে স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের আইডিয়াটা এখন শেয়ার করব। দুই রকম স্ট্যান্ডার্ড সাবস্টেন্স আমরা পাবো, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স এন্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, দুইটা সাবস্টেন্সের এখন ডিসক্রাইব করতেছি আমি। হ্যাঁ, এন্ড হোপ যে যখনই এমসিকিউ হবে কনফার্ম থাকবা যে এই এমসিকিউটা দিবেই, হুইচ অফ দ্য ফলোইং প্রাইমারি অথবা হুইচ অফ দ্য ফলোইং সেকেন্ডারি, দিবেই দিবে, মিস নাই। তো এসো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কি। দেখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সকে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বলা হয় আন্ডার সাম ক্রাইটেরিয়া। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সকে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বলা হয় আন্ডার সাম ক্যারেক্টারিস্টিক। তাহলে তুমি জানবা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কি সেটাও বলতে পারবা। ওকে, সো ক্যারেক্টারিস্টিক জানো। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের ক্যারেক্টারিস্টিক নাম্বার 1, সেটা হলো ফাউন্ড ইন পিওর স্টেট। তার মানে কি? মানে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স হচ্ছে তারা যাদেরকে পিওর ফর্মে পাওয়া যায়, যাদেরকে পিওর স্টেটে পাওয়া যায়। তাহলে যে সাবস্টেন্স গুলোকে পিওর ফর্মে পাওয়া যায়, পিওর ফর্মে, তারা হচ্ছে গিয়া তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। ফার্স্ট ওয়ান। সেকেন্ড, do not reactive with air and water do not reactive air and water, একটু লিখলেই হবে, আর লাগে না। do not reactive with air and water, do not reactive with air and water, এটা অনেকটা এরকম যে তোমার
অর্থাৎ এটাকে যদি তুমি ওপেন রেখে দাও, ওপেন রেখে দিচ্ছ মনে করো, তাতে করে এটা বাতাস বা এয়ারের সাথে কিংবা ওয়াটারের সাথে, ওয়াটার বলতে ওয়াটার ভ্যাপার, এয়ার মানে এয়ার অক্সিজেন, এদের সাথে কি হবে না, রিয়াকশন করবে না। ডো নট রিয়েক্টিভ মানে ওপেন রেখে দিছো, ওপেন রেখে দিলেই যে রিয়াকশন করে ফেলবে এমনটা না, মানে এটা রিয়েক্টিভ না। ডো নট রিয়েক্টিভ উইথ এয়ার এন্ড ওয়াটার, অর্থাৎ বাতাস বা পানির সাথে এটা কি না, অতটা রিয়েক্টিভ না বা রিয়েক্টিভ না, রেখে দিলে এমনি এমনি রিয়েকশন করে ফেলবে এরকম না। ডো নট রিয়েক্টিভ উইথ তোমার হচ্ছে এয়ার এন্ড ওয়াটার, তার মানে এটা অনেক সময় অল্টারনেটিভ একটা ওয়ার্ড বলে দেই, সেটা হচ্ছে যে ডো নট করোসিভ অর হাইগ্রোসিভ। অর্থাৎ যদি কেউ করশন করে তাহলে সে এয়ারের সাথে রিয়াকশন করে, করশন করে। আর কেউ যদি ওয়াটার সাথে রিয়াকশন করে তাহলে ওয়াটার সে অ্যাবজর্ব করে, তার মানে সে হাইগ্রোসিভ। তার মানে করসিভও না হাইগ্রোসিভও না, ওইটাই আর কি ওই সেন্টেন্সে আছে যে ডো নট রিয়াক্টিভ উইথ এয়ার এন্ড ওয়াটার, তার মানে হচ্ছে ডো নট করসিভ অর হাইগ্রোসিভ। বা ওখানে এন্ড বলছি তাহলে এন্ড বলো, এটা অল্টারনেটিভ ওয়ার্ড। নাম্বার 3, ক্যান বি ওয়েটেড উইথ কেমিক্যাল ব্যালেন্স। অর্থাৎ প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স যারা, তাদেরকে কেমিক্যাল ব্যালেন্স দিয়ে ওয়েট করা যায়, এদেরকে কেমিক্যাল ব্যালেন্সে রেখে কি করা যায়, ওয়েট করা যায়। ক্যান বি ওয়েটেড উইথ কেমিক্যাল ব্যালেন্স, অর্থাৎ কেমিক্যাল ব্যালেন্স দিয়ে এদের ওয়েট করা যাবে। নাম্বার 4, concentration of solution remain unchanged for long time। আসল ক্রাইটেরিয়া এটা, অ্যাকচুয়াল ক্রাইটেরিয়া হচ্ছে এটা যে কনসেন্ট্রেশন অফ সলিউশন রিমেইন আনচেঞ্জ ফর লং টাইম। অর্থাৎ প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স হচ্ছে তারা যাদের সলিউশনের কনসেন্ট্রেশন সহজে চেঞ্জ হয় না, অনেক দিন পর্যন্ত কনসেন্ট্রেশন একই থাকে। অর্থাৎ তুমি আজকে মেক করছো, যে লং টাইম পর্যন্ত কনসেন্ট্রেশন ওইটাই থাকবে। আর এর কারণগুলো হচ্ছে উপরের কারণের কারণে। তাহলে কারা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স আন্ডার দিস ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে পিওর স্টেটে পাওয়া যায়, করসিভ না হাইগ্রোসিভও না, ওয়েটও করা যায় কেমিক্যাল ব্যালেন্স দিয়ে, এন্ড কনসেন্ট্রেশন চেঞ্জ হয় না সহজেই। দে আর প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। এবার এসো যে ফর এক্সাম্পল কারা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের এক্সাম্পল K2Cr2O7, which is potassium dichromate. Potassium dichromate primary standard substance. Na2CO3, sodium carbonate primary standard substance. H2C2O4, H2C2O4 হচ্ছে oxalic acid, ওটাও primary standard substance। তাহলে রিমেম্বার দিজ আর দ্য প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, potassium dichromate, sodium carbonate and oxalic acid। potassium dichromate, sodium carbonate and oxalic acid। তবে কলেজগুলোতে একটু অনেক সময় একটু কাজ করে, তারা ক্যালসিয়াম অক্সালেট দিয়ে দেয়, ক্যালসিয়াম অক্সালেট অপশনে দিয়ে দেয়। তাহলে এই কয়টার বাইরে দিবে না, প্রাইমারি স্ট্যান্ডার্ড দিবেই না। কষ্ট করে মনে রাখো প্রাইমারি গুলা, কারণ সেকেন্ডারি অনেকগুলো। স্টুডেন্টরা কি করে, প্রাইমারিটা মনে রাখে, তাহলে সুবিধা হবে কি, তাহলে প্রাইমারি বললে প্রাইমারিটা ডিরেক্ট করলো অ্যান্সার, আর সেকেন্ডারি চাইলে এদেরকে বাদ দিয়ে অ্যান্সার করবে। সিস্টেমটা ভালো না? তাহলে ফর এক্সাম্পল পটাশিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড। তবে
একটু বলে দিচ্ছি, অক্সালিক অ্যাসিড অনেক সময় টিচাররা চেঞ্জ করে দিয়ে ক্যালসিয়াম অক্সালেট মেনশন করে দেয়। তাহলে এরা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। These are the primary standard substance, remember. Potassium dichromate, sodium carbonate, and oxalic acid must get this type of MCQ. Undoubtedly, একটা MCQ লিক করা যায় সব সময়। তাহলে এই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের ক্রাইটেরিয়া, ক্যারেক্টারিস্টিক্স এন্ড দ্য এক্সাম্পলস। হ্যাঁ, then the secondary standard substance. সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। আচ্ছা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের ক্রাইটেরিয়া কি লেখা উচিত? কোনোদিনও লিখি নাই, কোনোদিনও সেকেন্ডারি স্ট্যান্ডার্ডটা ক্লাসে লিখি না, কারণ জাস্ট রিভার্স। ওইটার ওয়ানে কি ছিল? ফাউন্ড ইন পিওর স্টেট, তাহলে কি হবে? ডো নট ফাউন্ড। সেকেন্ড বলা ছিল ডো নট রিঅ্যাক্টিভ, তাহলে কি হবে? রিঅ্যাক্টিভ। থার্ড বলা ছিল ক্যান বি ওয়েটেড, ক্যান নট বি ওয়েটেড। ফোর্থ বলা ছিল লং টাইম, ওটা কি হবে? শর্ট টাইম। ইজ ইট? তাহলে এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। এখন আসো, তোমাকে যদি কোনো সাবস্টেন্স দিয়ে বলে যে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড কেন, তাহলে ক্রাইটেরিয়া বলে দিবা। তোমাকে যদি বলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কেন, তাহলে ক্রাইটেরিয়া বলে দিবা। রাইট ইউ আর? তো এখন যেটা জানা বাকি সেটা হচ্ছে যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কারা। এক্সাম্পল, তো এরা তো অনেক, কিন্তু তারপরেও যেগুলো তোমার খুব ফ্রিকুয়েন্টলি দেয় সেগুলো হচ্ছে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এইখানে স্টুডেন্টরা বেশি কনফিউজ হয়ে যায় যে ডাইক্রোমেট কোন জায়গায় আর পারম্যাঙ্গানেটটা কোন দলে, ডাইক্রোমেট কোন টিমে আর পারম্যাঙ্গানেট কোন টিমে, এইটাই কনফিউজ করে বেশি। তাহলে ডাইক্রোমেট হচ্ছে গিয়ে ওই টিমে, প্রাইমারি স্ট্যান্ডার্ড টিমে ছিল ডাইক্রোমেট, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে গিয়ে তোমার এই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। পটাশিয়াম পারম্যাঙ্গানেট পরে আসছে, এভাবে মনে রাখো, পারম্যাঙ্গানেট পরে আসছে, মানে পরের এক্সাম্পলে। তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি। ওকে, সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেকেন্ডারি, সোডিয়াম হাইড্রোক্সাইড সেকেন্ডারি, হাইড্রোক্লোরিক অ্যাসিড সেকেন্ডারি, সালফিউরিক অ্যাসিড সেকেন্ডারি, সোডিয়াম থায়োসালফেট এটাও সেকেন্ডারি। তো সেকেন্ডারি হিসেবে এগুলো অপশনে থাকে। লাস্টেরটা কি বললেন? সেকেন্ডারি অপশনে এরা থাকে। না স্যার, লাস্টেরটা পটাশিয়াম পার। হ্যাঁ, কি হয়েছে বুঝি নাই। না স্যার, লাস্টেরটা শুনতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স হচ্ছে এরা। তাহলে একটু মনে রাখো। আচ্ছা, প্রাইমারি গুলো মনে রাখলে পরে সেকেন্ডারি নরমালি মনে থাকবার কথা আছে, ঠিক আছে? তাহলে প্রাইমারি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড অথবা ক্যালসিয়াম অক্সালেট, ওদের বাদ দিয়ে যারা আছে তারা সেকেন্ডারি। তারপরেও এরা হচ্ছে সেকেন্ডারি। পারম্যাঙ্গানেট সেকেন্ডারি, হাইড্রোক্সাইড সেকেন্ডারি, হাইড্রোক্লোরিক অ্যাসিড সেকেন্ডারি, সালফিউরিক অ্যাসিড সেকেন্ডারি, সোডিয়াম থায়োসালফেট সেকেন্ডারি। এরা থাকবে সেকেন্ডারির অপশনে, আর ওরা হচ্ছে কি প্রাইমারির অপশনে, রিমেম্বার। হ্যাঁ, তাহলে প্রাইমারির অপশন গুলো আর সেকেন্ডারি অপশন এরা। প্রাইমারির অপশনে কারা ছিল আবার একটু সামনে নিয়ে আসি। K2Cr2O7, Na2CO3, H2C2O4 অথবা টিচারদের কারণে ক্যালসিয়াম অক্সালেট। প্রাইমারি, সেকেন্ডারি, ঠিক আছে? স্ক্যান করে ফেলো মাইন্ডের মধ্যে, এরা প্রাইমারি, ওরা সেকেন্ডারি। ঠিক আছে? পটাশিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সালেট, এরা হচ্ছে প্রাইমারি, ওরা সেকেন্ডারি। এন্ড এই ওরিয়েন্টেড এমসিকিউ কনফার্ম থাকার কথা, কনফার্ম।